স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মধুশীলের সাথে আছে আমি শামীম জাহেদি। দেশের বিস্তীর্ণ চর এলাকায় হাজার হাজার পরিবারের আয়ের পথ পশুপালন। এসব চরাঞ্চলে বাণিজ্যিকভাবে পশুপালন আরও বাড়ানোর সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন স্থানীয়রা। আজ আমরা আলোচনা করব বাণিজ্যিকভাবে পশুপালন। এ নিয়ে কথা বলতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগ এবং পশু চিকিৎসা অনুষদের অধ্যাপক ডক্টর আনোয়ার হক বেগ। তবে আলোচনা যাবার আগে দেখে নেব একটি প্রতিবেদন। ফরিদপুরে ৩ উপজেলার ৮টি ইউনিয়নের বিশাল অংশ পদ্মার চরে। বালুময় এসব চরে ফসল উৎপাদন হয় না তেমন। এখানকার বাসিন্দাদের অনেকের আয়ের উৎস তাই পশুপালন। বিস্তীর্ণ চরে জন্মানো ঘাসে খাদ্যের ব্যবস্থা হয়ে যায় সহজেই। পশুপালনে খরচ এখানে কম, তবে যোগাযোগ ব্যবস্থা খারাপ বলে উৎপাদিত দুধের দাম কম পান খামারিরা। দুধ বেচে সংসার চলে, তো আমরা এই চরে একটা দুধের খামার ফেলে ভালো হয়। সরকারের কাছে আমাদের একটা দাবি, আমরা যদি এই একটা খামার দেয় তাহলে আমরা খামারে দুধ বিক্রি করে আমাদের সংসার একটু উন্নয়নে চলতো। খামারিদের সমস্যা দূর করতে উদ্যোগের কথা জানালেন জেলা প্রশাসক। মিল্কভিটার মতো একটি দুগ্ধ প্রতিষ্ঠান গড়ে তোলার একটি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং এই পদক্ষেপের ফলে যদি এরকম একটা প্রতিষ্ঠান, যেটা আমাদের সিরাজগঞ্জে আছে, গড়ে তুলতে পারি, তাহলে আমাদের এই এলাকার জনগণের দুধের যে চাহিদা আছে সেটা তো মিটবেই, অ্যাজ ওয়েল অ্যাজ অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে। স্থানীয়রা বলছেন চর অঞ্চলে পশুপালন আরও বাড়ানোর সুযোগ রয়েছে। এতে কর্মসংস্থানের ব্যবস্থা হতে পারে বিপুল সংখ্যক মানুষের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শুরু করছি আলোচনা। ডক্টর আনোয়ার হক বেগ, আপনাকে স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠানে কেমন আছেন আপনি? ভালো, জি। আজ আমরা আলোচনা করতে যাচ্ছি বাণিজ্যিকভাবে পশুপালন নিয়ে বাংলাদেশে। আমরা প্রতিবেদন দেখলাম, সেই প্রতিবেদনের চিত্র কিন্তু আমার কাছে খুব একটা ভালো লাগেনি। একেবারেই আদিম পদ্ধতিতে এখনো বাংলাদেশে আমি যদি বলি পশুপালন হচ্ছে, এবং সেটাকেই আসলে আমরা বলছি বাণিজ্যিকভাবে বলছি। আধুনিকভাবে পশুপালন আসলে বাংলাদেশে কি সম্ভব কিনা, এবং আদৌ বলা হয়ে থাকে যে বাংলাদেশে যেহেতু জমির পরিমাণ খুব কম, লার্জ স্কেলে লাইভস্টক ফার্মিং আসলে সম্ভব নয়। আপনার কি মনে হয়? ধন্যবাদ। আমরা যে রিপোর্টে দেখেছি যে চর এলাকায় গবাদি পশুপালন এর উপর, তো বাংলাদেশে পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, তিস্তা, নট অনলি পদ্মা, অন্যান্য যে রিভার সমূহ, এদের চর এলাকা বিশাল। আচ্ছা। এবং ইন্টারেস্টিং কি যে এই চর এলাকার দুই পাড়েই কিন্তু আমাদের দরিদ্র মানুষগুলা বাস করে। কারণ জীবনে তারা 10 থেকে 20 বার ভাঙনের সম্মুখীন হয়। তো তাদের যে অবস্থা, সেটা যে বর্তমানে যে সম্প্রতি বিশ্বব্যাংকের রিপোর্টে আমরা দেখেছি যে বাংলাদেশে অতি দরিদ্রের সংখ্যা 12.9। হ্যাঁ, তো এবং ইন্টারেস্টিং কি এদের মধ্যে কিন্তু এই চর এলাকায় এদের সংখ্যা বেশি। আচ্ছা, তাহলে যদি আমরা অতি দরিদ্র, যেটা আল্ট্রা পুর পিপল বলি, এদের দারিদ্রতা যদি কমাতে চাই, তাহলে এই চর কেন্দ্রিক সারা বাংলাদেশে যেগুলো পটেনশিয়ালিটি চর এলাকা আছে, সেগুলোকে যদি আমরা বাণিজ্যিকভাবে গবাদি পশু চাষের মাধ্যমে প্রকল্পের আওতায় নিয়ে আসতে পারি, তাহলে অবশ্যই এটা একটা কিন্তু এটা আসলে বাস্তবে সম্ভব। বাস্তবে যেটা দেখেন, একটা যে মিল বিটা যেটা করতেছে, মিল বিটা, সেটা একটু সিরাজগঞ্জ, হ্যাঁ, এবং ওটা পদ্ধতি আলাদা সমবায় ভিত্তিক। হ্যাঁ, তো এই একটু প্রতিবেদনে বলতেছিল মিল বিটা মতো একটা কিছু করা যায় কিনা পদ্মার ওই জায়গায়। তো আমি বলবো নতুন না করে মিল বিটার আরেকটা পকেট করা যায় কিনা, মনে হয় ওইটা আর দ্রুত হবে, যেহেতু তাদের ইনফ্রাস্ট্রাকচার, জনবল, এক্সপার্টিস সব রয়েছে। তো ওই ধরনের কিন্তু একটা পদক্ষেপ নেওয়া যেতে পারে। সেটা মিল বিটা সরকার, সমবায় মন্ত্রণালয় তারা ভেবে দেখবেন। তো আমার একটা বক্তব্য এই জায়গায়, যেহেতু দুধ একটা অতি প্রয়োজনীয় কিন্তু মানুষের খাদ্য, এটা প্রতিদিন প্রতিটা সুস্থ মানুষের দৈনিক 1 গ্লাস দুধ খাওয়া উচিত। আচ্ছা, 1 গ্লাস 250 ml, কিন্তু মানুষের খেতে চায়, কিন্তু আমরা পাচ্ছি এবং 1/3ও পাচ্ছি না। রাইট। তো সেই হিসেবে এটা যেহেতু বাজারে বিশাল একটা মার্কেট বাংলাদেশে, বিশেষ করে শুধু র মিল্ক না, সেটা দই, ইয়োগার্ট, তারপরে বাটার ফ্যাট, ঘি, পনির, এগুলা ব্যাপক কিন্তু একটা বাজারে চাহিদা রয়েছে। এখন এই আমাদের দেশে যে ডেয়ারি ফার্ম, সেটা কিন্তু ক্ষুদ্র মাঝারি, কিন্তু বড় বিনিয়োগ আসতেছে না। কেন আসছে না? কারণ এটা কৃষি পণ্য এবং বাংলাদেশ একটা বড় বাজার, এখানে 16-17 কোটি মানুষের বাস, অনেক বাজার, অনেক চাহিদা
চাহিদা থাকলে কেন এখানে এটা প্রথম investment হচ্ছে যে বড় ইন্ডাস্ট্রি করতে গেলে এটা অনেক বড় ল্যান্ড লাগবে। তো এখন চর এলাকায় বাংলাদেশের যে সমস্ত ভূমি রয়েছে এবং এগুলা যদি খাস হয়, এগুলোর মালিক যদি গভর্নমেন্ট হয়ে থাকে, তাহলে আমার মনে হয় আমাদের বড় বড় শিল্প উদ্যোক্তাকে আরো ইনসেনটিভ দিয়ে এই সমস্ত তাদের অধীনে দিয়ে যদি আমরা তাদেরকে ওইভাবে তাদের সাথে এগ্রিমেন্ট করি, না শুধু গো খামার করার জন্যই আপনাদেরকে এটা দেওয়া যাবে, যদি এইভাবে কন্ডিশনাল যদি তাদেরকে লিজ দিই, তখন যেহেতু খামার করতে গেলেই তাদের একটা বিষয় থাকে উৎপাদন খরচ কত হবে। তো যেহেতু দুগ্ধবতী গাভীর জন্য প্রতিদিন সবুজ ঘাস প্রতিটা গরুর জন্য 10-15 কেজি লাগবেই, এবং ইন্টারেস্টিং যদি সবুজ ঘাস না দিয়ে দুধ কম হবে, তাহলে আমাদের যে শিল্প উদ্যোক্তারা ওনারা বিনিয়োগ কেন করবেন লং টার্ম? এখানে আরেকটা ঝুঁকি বোধহয় রয়েছে যে যেহেতু চরাঞ্চলের কথা বলছেন, চর কিন্তু কখনো কমে কখনো বাড়ে। তো এইখানে যারা ব্যক্তি খাতের উদ্যোক্তা তারা হয়তো এই প্রশ্ন আনবেন, তারা এই জমিটা আসলে ঠিক নিশ্চিত নয় বা স্থায়ী নয়। হ্যাঁ, সেটা সেই বিষয়টা আসলে সেটা এর স্ট্রাকচার দেখে সেটা সিদ্ধান্ত নিতে হবে, কোনটা পার্মানেন্টলি চর দিয়ে গেছে, আবার হয়তো সেটা 100 বছর পরের নদীপথ পরিবর্তন হবে। তো তারা তো ল্যান্ড কিনে নিচ্ছে না, গভর্নমেন্ট তাকে ওইটা লার্জ স্কেলে ডেইরি ফার্ম করার জন্যই কিন্তু তাদেরকে এটা দেওয়া যেতে পারে। আর তাহলে তাদের উৎপাদন খরচ যখন কম হবে তখন কিন্তু তারা এগিয়ে আসবে। তো যেহেতু এটা লং টার্ম একটা বিনিয়োগ, ডেইরি ফার্ম এটা 3.5 বছরের আগে কোনো উৎপাদন আসে না। আচ্ছা, তো সুতরাং তাকে তো অপেক্ষা করতে হবে। এখন ঠিক যে পদ্ধতিতে বাংলাদেশে দুধ চাষ হয়ে থাকে, সাধারণত মিল্কভিটা একটা বড় কোম্পানি, এছাড়া বেসরকারি বেশ কিছু কোম্পানি রয়েছে মিল্কভিটার পাশাপাশি আড়ং রয়েছে, প্রাণ রয়েছে, তারা করছে। কিন্তু পদ্ধতি মূলত সবারই একই, সমবায় ভিত্তিক পদ্ধতি বলবো আমরা, এবং খামারিরা নিজস্ব ব্যক্তিগত উদ্যোগে তারা উৎপাদন করেন এবং সেই তাদের উৎপাদিত পণ্য দুধ কোম্পানির কাছে বিক্রি করে। এই যে পুরো প্রক্রিয়াতে এর মধ্যে কি হাইজিন কতটা মেনটেন করা হয়, সেই বিষয়গুলো কি আপনি ধারণা আছে আপনার? এটা হাইজিন যে আমাদের যে বিভিন্ন কোম্পানির মাধ্যমে গ্রাসরুট লেভেলে সমবায়ের মাধ্যমে যেগুলো উৎপাদিত হয়, সেটা তাদের হাইজিনিক বিষয়গুলা রেসপেক্টিভ কিন্তু প্লান্টে, প্রসেসিং প্লান্টে কিন্তু সেটা মাইক্রোবায়োলজিস্ট থাকার কথা। সেটা নিশ্চয়ই হয়তো আছে। আমি বলছি যে যখন দুধটা দহন হয় সেটা কৃষকের পর্যায়ে, তখন তো কোনো রকম নরমস আছে কিনা? আছে, অবশ্যই আছে। তো এখানে দেখেন যারা এই প্রোগ্রামটা কর্মসূচিটা নিবে, আমি যে আগে বলেছি যে ব্যাপকভাবে যে আমাদের বড় ইনভেস্টর আগে আসছে না কেন, এটা নট নেসেসারি আগে আসতেই হবে। তারা কিন্তু সমবায় ভিত্তিতেও কিন্তু এটা করতে পারে, যে সেই গ্যারান্টি দিবে তোমার এই পদ্মা পাড়ের, এই যমুনা পাড়ের এই পকেটগুলোর দুধ আমি ক্রয় করব। তখন কিন্তু তার ওই দুগ্ধ দহন থেকে আরম্ভ করে প্রসেসিং, ট্রান্সপোর্টেশন আপ টু ডিস্ট্রিবিউশন পর্যন্ত তারা এক্সপার্ট নিয়োগ করবে, এবং তাদের সার্টিফিকেট নিয়েই দুধ কিন্তু আসবে, হস্তান্তর হবে, ডিস্ট্রিবিউশন হবে। তখন কিন্তু এগুলো মেনটেন করা সম্ভব হবে। কিন্তু নর্মালি এই সমস্ত ইনফ্রাস্ট্রাকচার যদি না থাকে, টোটাল প্যাকেজটা না থাকে, তাহলে কিন্তু আপনি যেটা বলছিলেন যে হাইজিনের বিষয়টা সেভাবে মেনটেন হবে না। এখন যেভাবে হচ্ছে, আমরা যদি বলি ছোট ছোট বাড়িতে ছোট ছোট খামারিরা এটা করছেন, এইটা থেকে আসলে আমরা সাস্টেনেবল ওয়েতে বাংলাদেশে যা প্রয়োজন দুধের যে ঘাটতি রয়েছে উৎপাদন ক্ষেত্রে, সেটা কি আদৌ পড়ানো সম্ভব কিনা, যেহেতু আমরা জানি আমাদের বড় কোনো জমি নেই? এটা আসলে এইভাবে সম্ভব না। এটা ক্ষুদ্র ব্যক্তি উদ্যোগে 3টা-5টা গাভী পালন করেই হবে না। এটা এখানে গভর্নমেন্টকে বিভিন্ন প্রকল্প নিয়ে এগিয়ে আসতে হবে, এবং প্রকল্পের মাধ্যমে খামারিদেরকে চর এলাকার বিশেষ করে উদ্বুদ্ধ করে আমরা যদি তাদেরকে মাইক্রো ক্রেডিট দিই অথবা নগদ তাকে ছাগল, গরু, দুগ্ধবতী গাভী দান করি, তাহলে কিন্তু জিনিসটা সুন্দর একটা মনিটরিং এর আওতায় আসবে, তখন এটা সাস্টেইনেবল হবে। আচ্ছা, কিন্তু ব্যক্তি বিশেষ 1-2টা পালন করে কিন্তু 16 কোটি মানুষের দুগ্ধ চাহিদা মেটানো সম্ভব হবে না। এখন যেটা হচ্ছে, যে পদ্ধতি হচ্ছে মূলত সিরাজগঞ্জ এলাকায় মিল্কভিটার যারা কর্মী আছে তারা, এবং সিরাজগঞ্জ ছাড়াও অন্যান্য পার্শ্ববর্তী জেলাগুলোতেও মিল্কভিটার কেন্দ্র রয়েছে, যেখান থেকে তারা দুধ সংগ্রহ করে পাঠিয়ে দিচ্ছে মূল প্ল্যান্টে। এই পদ্ধতিও এবং এর পাশাপাশি এর সফলতা দেখে বেসরকারি কোম্পানি কিন্তু এসছে, আসলে বেশ কিছু কোম্পানি এসছে, কিন্তু সেই অর্থে কিন্তু প্রোডাকশন আসলে বাংলাদেশে বাড়ছে না। তার সমস্যাটা কোথায় রয়েছে আসলে? যারা কিন্তু এই
কোম্পানিগুলো যেটা যাদের থেকে ক্রয় করে জি তারা সেখানে তাদের মতো উৎপাদন করে এবং এটা পার ডে এরা 7-8 লিটার করে ক্রস অ্যানিমেলগুলোর থেকে কিন্তু দুগ্ধ পাচ্ছে, কিন্তু সংখ্যাটা তো বাড়তেছে না। জি তো এই সংখ্যাটা বাড়ার জন্যই আসলে এই যদি আমরা ক্ষুদ্র চাষি মাঝারি চাষিদেরকে এটা উদ্বুদ্ধ করতে পারি, বিশেষ করে বর্তমান সরকার গত অর্থ বছরে 200 কোটি টাকা 5% বিলো এ প্রথমবারের মতো ইন্টারেস্টে কিন্তু সুদ দিচ্ছে। তো এই ভলিউমটা কিন্তু 16 কোটি মানুষের জন্য অতি ক্ষুদ্র, 200 কোটি টাকা। হ্যাঁ, শুরু তো হয়েছে আমার মনে হচ্ছে যে বিলো 5% ইন্টারেস্ট যদি আমাদের শিক্ষিত যুবকদেরকে আমরা দিই, ব্যবসা কিন্তু শিক্ষিত যুবকরাই ভালো করবে, কারণ বাংলাদেশের চেহারাই বদল করে দিচ্ছে তারা, তাই না? হ্যাঁ। তো তাহলে ওরা যখন ব্যবসায় আসবে তখন কিন্তু অবশ্যই এটা আলোর মুখ দেখবে, নতুন নতুন খামার গড়ে উঠবে এবং আমাদের যে শঙ্কর গরু ব্যাপকভাবে এগুলা খামার গড়ে উঠবে, তখন কিন্তু একটা পজিটিভ রেজাল্ট আসবে। তো এই বিনিয়োগটা যে সরকার এখানে বিনিয়োগ আমি বলবো না, সরকার যে লোন দিবে সেটা যেন বিলো 5%, এটা নট 200 কোটি টাকা না, এটা অন্তত 5000 কোটি টাকা যদি বরাদ্দ দেয়, তাহলে কিন্তু সারা দেশে এটা আমাদের শিক্ষিত যুবকরা তারা এটা এগিয়ে আসবে, তারা অবশ্যই তখন তারা আসলে এগিয়ে আসবে এবং আমরা সেটাও আশা করি। ডক্টর বেগ, আমাদের সময় হচ্ছে একটি বিরতিতে যাবার, ফিরে এসে কথা বলবো আপনার সাথে আবারও। আমাদের সময় হলো একটা বিরতিতে যাবার, আমাদের সাথেই থাকবেন, ফিরছি শীঘ্রই। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধ্যে ছিল। আজ আমরা আলোচনা করছি বাণিজ্যিকভাবে পশুপালন নিয়ে। এ নিয়ে কথা বলতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিজ্ঞান এবং পশু চিকিৎসা অনুষদের অধ্যাপক ডক্টর আনোয়ারুল হক বেগ। ডক্টর বেগ, আপনাকে স্বাগত জানাচ্ছি আরেকবার। আমরা কথা বলছি পশুপালন নিয়ে বাণিজ্যিকভাবে বাংলাদেশে কতটা সফল সম্ভব। আমরা এখন যে বিষয়ে আপনি আপনার কাছে যে জানতে চাচ্ছি, পশুপালনের ব্যাপারে গবেষণা কতটা হয়েছে? আমি উন্নত জাতের গবাদি পশুর ক্ষেত্রে যে ধরনের গবেষণা হওয়া উচিত সেটা কি আপনার মনে হয় যথেষ্ট হয়েছে আমাদের এখানে? আমাদের দেশে মূলত যে গবেষণাগুলো বাংলাদেশে নট অনলি শুধু কৃষি সেক্টরে, হ্যাঁ, এগুলা লং টার্ম চিন্তা করে কিন্তু পলিসিগুলো হয় না। ধরেন তাহলে আপনাকে একটা গবেষণা করতেছেন, এটা ধরেন 10 বছর লাগবে রেজাল্ট আসতে, এখন আমাকে একটা প্রজেক্ট দেওয়া হয় 2 বছরের জন্য বা 3 ইয়ার্স। আচ্ছা, এগুলা আগে ছিল এই প্রতিবন্ধকগুলা, ইনশাল্লাহ এখন কিন্তু নেই। এখন কিন্তু 2 কোটি 3 কোটি 5 কোটি টাকার প্রজেক্ট দিচ্ছে। তো এখন থেকে কিন্তু আগে গবেষণা যেভাবে হতো এখন কিন্তু অনেক ইমপ্রুভমেন্ট, অনেক চেঞ্জ আসছে। এখন অনেক ক্ষেত্রে আমাদের মৌলিক গবেষণারও সুযোগ দিচ্ছে, কিন্তু আগে কিন্তু বাংলাদেশে মৌলিক কোনো বেসিক রিসার্চের সুযোগই ছিল না, কারণ প্রকল্প সাহায্যটা ওইভাবেই আসতো। আপনি যখন যেটা বলছেন যে কিছু সুবিধা পাচ্ছেন, এর কি কি ফলাফল আপনি যে উদাহরণ যদি দিতে পারেন আমাদের? হ্যাঁ, ধরেন আমাদের দেশে এই পশু সেক্টরে আমি বলি যে এখানে কিন্তু একটা ব্রয়লারের একটা হাইব্রিড ডেভেলপ করছে ওনারা। হ্যাঁ, ইভেন তারা লেয়ারের জন্য একটা কিন্তু ডেভেলপ করছে, এগুলো কিন্তু আগে ছিল না। আচ্ছা, তারপরে এই আমাদের যে এখন যে একটা বিফ টাইপ এনিমেল কোরবানির সময় গরুর ব্যাপক চাহিদা হয়। হ্যাঁ, চাহিদা। এই যে ব্রাহ্মা একটা ক্যাটেল আছে যেটা 1000 কেজি হয় উইদিন 2-3 ইয়ার্স, আমাদের দেশের 4টা গরুর সমান। আচ্ছা, তো এটা কিন্তু গবেষণা হচ্ছে এখন। হ্যাঁ, কিন্তু এই জাত তো এসছে বাইরে থেকে, এটা বাইরের জাত, আমাদের এখানে আমাদের ইয়েতে আবহাওয়া উপযোগী করে তার যে কৈলিক গুণাবলী এগুলা স্টাডি করে ক্যারেক্টারাইজেশন করে এগুলার একটা তার যে জিন ক্যারেক্টার তার এগুলাকে একটা আমাদের আবহাওয়ার উপযোগী একটা স্টেজে নিয়ে এসে তারপর তারা ব্যাপকভাবে কমার্শিয়ালি সেটা কি এখনো সেটা গবেষণা পর্যায়ে, এখনো গবেষণা পর্যায়ে, কিন্তু তবে রেজাল্ট পজিটিভ। পিএলআরআই লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউট করতেছে, কিন্তু মাংসের চাহিদা বাংলাদেশে এখনো ব্যাপক। হ্যাঁ, ব্যাপক। সেই চাহিদা মেটানোর মতো যদি সত্যিকার অর্থে বাণিজ্যিকভাবে এটা করা যায় তাহলে এটা হতে পারে। এবং গবাদি পশুর ক্ষেত্রে শুধু দুধ নয়, মাংস এবং অন্যান্য যারা দুগ্ধজাত পণ্য সেই বিষয়েও প্রোডাক্ট কিন্তু তৈরি করবার যথেষ্ট সুযোগ রয়েছে এবং যথেষ্ট বড় বাজার রয়েছে বাংলাদেশের জন্য। সেক্ষেত্রে বাংলাদেশি কোনো কোম্পানিতে বড় হবে যেতেও পারেনি, কিন্তু বিদেশি কোনো ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ কিন্তু এই ক্ষেত্রে এখনো আসছে। সেটা কারণ কি? আমি যদি বলি পোল্ট্রির ক্ষেত্রে সেখানে কিন্তু ইতিমধ্যেই বড় ধরনের বিদেশি বিনিয়োগ এসছে, এখানে কিন্তু আসছে না। তাহলে কি আমাদের প্রতিবন্ধকতা রয়েছে কোনো? এটা প্রতিবন্ধক আমি আগে পূর্বেই বলেছি যে পোল্ট্রির ক্ষেত্রে যে আমার লম্বা এই খামারটা এত স্কোয়ার ফিট বা এত মিটার এর ভিতরেই সব,
কিন্তু ডেইরি অ্যানিমেলের ক্ষেত্রে তার পার্চার ল্যান্ড দরকার, তার কাঁচা ঘাস দরকার, এইটা তো একটা বিশেষ, তো ওইটা না দিলে তো তাদের হবে না। যে কারণে যে কোনো ইনভেস্টর চাচ্ছে আমি দ্রুত কিন্তু আমার বিনিয়োগটা আসবে, খুবই স্বাভাবিক। আমার অনেক বেশি জায়গার প্রয়োজন হবে না, কারণ ল্যান্ড এখন বাংলাদেশেও আমার মনে হয় চর এলাকায় তো 10,000 টাকার নিচে কোনো ডেসিমেল নাই, যেটা নদী গর্ভের জমি, এত কস্টলি। আচ্ছা, আরেকটা বিষয় আমি উল্লেখ করি নাই, জি, বলুন। আমাদের দক্ষিণাঞ্চলে কিন্তু বাফেলোর একটা বিরাট সম্ভাবনা। আচ্ছা, কিন্তু এই জিনিসটা কিন্তু দেখেন আজ থেকে 50 বছর আগেও হাজার হাজার মহিষ সেই এই বাগেরহাট থেকে আরম্ভ করে খেকুপাড়া পর্যন্ত, যে বাগেরহাট, খুলনা, নোয়াখালী, তারপরে পটুয়াখালী, বরিশাল, এগুলো কিন্তু কমে গেছে। মহিষ নিয়েও কিন্তু খুব একটা কোনো গবেষণা আমরা দেখি। এটা গবেষণা হচ্ছে, কিন্তু ব্যাপকভাবে এটাকে কোন পর্যায়ে আমরা নিয়ে গিয়ে আমাদের খামারিদের, যে দক্ষিণাঞ্চলের খামারিদেরকে যুক্ত করে যে একটা উৎপাদন বাড়ানো, এই ধরনের একটা প্যাকেজ ওইভাবে এখন পর্যন্ত আসে নাই। কিন্তু গবেষণা এটা স্পোরেডিক। মহিষের চাহিদা কি কমে যাচ্ছে? মহিষের চাহিদা আছে, বাট কারণ মহিষের তো ত্রিবিধ উদ্দেশ্যে ব্যবহার করা যায়, এটা দুধ, এটার হাল চাষ, তারপর এটার মাংস। আরেকটা প্রসঙ্গক্রমে বলি যে আমরা প্রায় বলি মহিষের মাংস, আসলে মহিষের মাংস কিন্তু গরুর মাংস থেকে ভালো, আজকে আমি বলছি আপনাকে। তবে যেহেতু ড্রাফট অ্যানিমেল আফটার মিল্কিং 10 বছর পরে যদি বিক্রি করে, তখন তো এটা কোর্স ফাইবার, এটা শক্ত হবেই। কিন্তু মিড টাইপ যেগুলা বাফেলো, সেগুলো 3 বছরের ভিতরে কিন্তু বিক্রি করবে, এবং ওদের মাংস অবশ্যই গরুর মাংসের থেকে ভালো এবং গরুর মাংসের থেকে দামি যদি আপনি 3 বছরের মহিষ কিনেন, এবং সেটা লিন ফ্যাট, যেটার কারকাস যেটা, সেটা গরুর মাংসের থেকে চর্বিও কম থাকে, এবং এটা খুব কস্টলি কিন্তু আমরা যদি কিনতে যাই। মিট প্রসেসিং কিছু প্রতিষ্ঠান বাংলাদেশে গড়ে উঠছে যারা তৈরি করছেন, কিন্তু ব্যাপকভাবে কিন্তু সেটা গড়ে উঠছে না, যদিও তার মাংসের চাহিদা বাংলাদেশে ব্যাপক। এবং এক্ষেত্রেও কি একই বাধা, যেহেতু আপনি বলছেন যে আমাদের জমির অভাব, কিন্তু উন্নত জাত যদি আনা যায়, আপনি যেটা বলছেন, সেই জাতগুলো কি ঠিক ছোট পরিসরে করা সম্ভব না উৎপাদন করা? ছোট পরিসরে সেটা যে মিট প্রসেসিং বলতেছেন না, মিট প্রসেসিং প্রথম হচ্ছে যে আমার অ্যানিমেল কোথা থেকে আসবে। আমার যে বিরাট একটা, আমি বেঙ্গল মিট একটা করছে, আরো কারা কারা করতেছে, তো আমার এটা সাপ্লাই কি হবে, এটার কনজিউমার কি হবে। এখন আমি চাচ্ছি যে আমার মাংসের রানটা ঝুলিয়ে রাখবে, ওইখান থেকে আমাকে কেটে দিবে, আমার তো মাইন্ডসেটের পরিবর্তন হয়নি এখনো। আমি তো চাচ্ছি মুরগি আমার সামনে জবাই করবে, তাহলে আমার বাজারে কিন্তু ওইভাবে ডিমান্ড আসতে হবে যে আমাকে শপিং মল থেকে রেপিং করা কাগজে আমার 3 কিলো মাংস আমাকে কিনে নেওয়ার অভ্যাস হতে হবে। আচ্ছা, তাহলে কিন্তু এটা ওই যে যেটা বললাম একটু আগে, সারা দেশেও যদি আমরা বি ফ্যাটেনিং এর প্রজেক্ট নিই, আমি যদি নিশ্চয়তা করতে পারি যে আমরা কয় করবো, আই এম ইনভেস্টার, আমি কিনবো তোমার, আমার এই মার্কেটিং চ্যানেল তোমরা অমুকের কাছে বিক্রি করবা, তাহলে কিন্তু ইনশাল্লাহ শিল্প দাঁড়াবেই। অবশ্যই। ডক্টর বেগ, আপনাকে ধন্যবাদ। শেষ করতে হচ্ছে, তবে আমরা আশা করব যে আপনি যে আশা ব্যক্ত করলেন পশু সম্পদ পালনের ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে বাংলাদেশ সফলতা নিশ্চয়ই অর্জন করবে। আসবে অবশ্যই। ধন্যবাদ। ধন্যবাদ। এই ছিল আজকের মধ্যে খাতুনগঞ্জ থেকে মধ্যে ঝিলে, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।